স্বাধীনতার প্রথম লগ্ন থেকেই দেশের চরম নৈরাজ্য বিরাজ করতে থাকে, মূলত রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার জন্য। আওয়ামী লীগ সরকারের রাষ্ট্র এবং দলকে এক করে দেখা এবং রাষ্ট্রীয় প্রশাসনে দলীয় নেতাদের হস্তক্ষেপের ফলে প্রশাসনিক অবকাঠামো নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। শেখ মুজিবের রাষ্ট্রীয় প্রশাসনকে পার্টির আওতাভুক্ত করার ফলে সব জায়গায় আওয়ামী লীগের নেতারা এবং প্রভাবশালী দলীয় সমর্থকরা আমাদের উপর খবরদারি করতে থাকেন। এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করতে অভ্যস্ত নন বলে বেশিরভাগ ক্ষেত্রে তারা নিষ্ক্রিয় ভূমিকাই পালন করতে থাকেন। তার কাজ করার স্পৃহা এবং উদ্যম দুটোই লোপ পায়। ইতিমধ্যে রাষ্ট্রপতি তার PONO-9 অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশ বলে যে কোনো সরকারি চাকুরিকে সরকার বিনা কারণে বিনা নোটিশে চাকরি থেকে বরখাস্ত করার এখতিয়ার লাভ করে এবং সরকারি এই আদেশের বিরোধিতা করে আইনের সাহায্য নেবার অধিকারও হরণ করে নেওয়া হয়। এ অবস্থায় বেশিরভাগ সরকারি আমলা তাদের চাকরি বজায় রাখার জন্য সর্বক্ষণ সচেষ্ট থাকতে বাধ্য হন। এত করে আমলাতন্ত্র নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালনেও ব্যর্থ হয়। ফলে সমস্ত প্রশাসন অরাজকতার সৃষ্টি হয়, বেড়ে যায় স্বজনপ্রীতি, দুর্নীতি এবং হঠকারিতা। এই সময় কয়েকটি ঘটনা ঘটে খুব দ্রুত। মুজাফফর ন্যাপের বিশিষ্ট কর্মী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল হালিম 15 নভেম্বর ন্যাপের সাথে সব সম্পর্ক ছেদ করে বলেন, মস্কোর পরামর্শে আজ ন্যাপ আওয়ামী লীগের লেজুর বৃত্তি করছে। 17 নভেম্বর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মনি সিং বায়তুল মোকাররমে এক জনসমাবেশে ঘোষণা করেন, কৃষক শ্রমিকের গণতন্ত্রের জন্য সংগ্রাম করব এবং আওয়ামী লীগ রাজনৈতিক এবং প্রশাসনিক পরিবর্তন ঘটালে আমরা তাদের সাহায্য করব। 28 নভেম্বর মস্কোপন্থী ন্যাপও একই কথা ঘোষণা করে এবং 3রা জানুয়ারি 1975 সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সমাবেশ নিষিদ্ধ করা হয়। 6 জানুয়ারি 75-এর এক ঘোষণায় বলা হয় যে সরকারি কর্মচারীরা সমবায় সমিতির ছাড়া অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারবে না। এছাড়া 48 ঘন্টার মধ্যে দেয়ালের সব পোস্টার মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। 18 জানুয়ারি আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শেখ মুজিবুর রহমান সিস্টেম বাকশাল চালু করার সিদ্ধান্ত ব্যক্ত করেন, কিন্তু তার সেই সিদ্ধান্তের সাথে অনেকেই সেদিন একমত হতে পারেননি। যারা সেদিন একদলীয় বাকশাল গঠনের বিরোধিতা করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ, বঙ্গবীর জেনারেল আতল গনি ওসমানী, তাহের উদ্দিন ঠাকুর, শাহ মোয়াজ্জেম হোসেন, ওবায়দুর রহমান, নুরুল ইসলাম মঞ্জু, নূরে আলম সিদ্দিকী, ব্যারিস্টার মইনুল হোসেন সহ প্রমুখ। বাকশাল গঠন করার আগে শেখ মুজিব কোনো পদ্ধতি অনুসরণ করেনি। সংসদীয় দলীয় মিটিংয়ে অনেকেই বাকশাল গঠনের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। দ্বিতীয় দিনের অধিবেশনে জনাব নূরে আলম সিদ্দিকী 55 মিনিট কাল বক্তৃতা করেন। তার জ্বালাময়ী বক্তৃতায় শেখ মুজিব প্রমোদ গুনছিলেন। তার কারণ এই বক্তৃতাকে সংসদ সদস্যদের বৃহৎ অংশ ঘন ঘন করতালির মাধ্যমে সমর্থন জানান। এই বক্তৃতার পর অধিবেশনে মুলতবি ঘোষণা করা হয়। পরদিন জনাব মিজানুর রহমান চৌধুরী এবং জনাব শামসুল হকও বক্তৃতা করার অনুমতি চান, কিন্তু তাদের সেই অনুমতি না দিয়ে জনাব শেখ মুজিব গম্ভীর স্বরে সবাইকে বলেন, আর বক্তৃতা নয়, তোমরা আমারে চাও কিনা সে কথা শুনতে চাই। সবাই তার এ ধরনের বক্তব্যে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কথা ছিল সব সদস্যকেই এ প্রস্তাবের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তিনি আবার বললেন, বলো আমারে চাও কিনা। এরপর তার বিরোধিতা করার সাহস আর কারো হলো না। কিন্তু বঙ্গবীর জেনারেল ওসমানী এরপরও তার বক্তৃতা নির্ভয়ে বলেন, আমরা ইয়াহিয়া খানকে সরিয়ে মুজিব খানকে চাই না। এরপর 20 জানুয়ারি বসে বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে সংঘটিত সেই কলঙ্কিত অধিবেশন। 25 জানুয়ারি সংসদে কোন রকম বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করে পাশ করানো হয় 4র্থ সংশোধনী। মাত্র এক বেলার সেই অধিবেশনে স্পিকার ছিলেন জনাব আব্দুল মালেক উকিল। এই আব্দুল মালেক উকিলই মাত্র 3 মাস আগে 16 অক্টোবর সংসদ ভবনে পার্লামেন্ট সংক্রান্ত এক সেমিনারে বলেছেন, আমাদের জনগণের জন্য সংসদীয় গণতন্ত্রই সর্বাপেক্ষা উপযোগী বলে বিবেচিত হয়েছে। তারই পৌরোহিত্যে চালু হয়ে গেল প্রেসিডেন্ট পদ্ধতির সংস্কার। বাতিল করে দেওয়া হলো সকল বিরোধী দল। পাশ করিয়ে নেওয়া হলো একদলীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থা। প্রেসিডেন্টকে সর্বময় ক্ষমতা দিয়ে শপথ পড়িয়ে নিলেন সেই আব্দুল মালেক উকিলে। ওই 4র্থ সংশোধনীতে বলা হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সে সংক্রান্ত ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোনো আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়।
25 জানুয়ারি দুপুর 1:15 এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত চতুর্থ সংশোধনীতে বলা হয়, এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এমনই ভাবে যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংশোধিত সংবিধান অনুযায়ী বাংলাদেশ একজন রাষ্ট্রপতি এবং একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। কার্যকালের মেয়াদ হবে 5 বছর। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তিনি প্রত্যক্ষভাবে অথবা তার অধীনস্থ কর্মচারীর মাধ্যমে যে ক্ষমতা নির্ধারণ করবেন, উপরাষ্ট্রপতি শুধুমাত্র সেই ক্ষমতাই প্রয়োগ করতে পারবেন। রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনে সাহায্য ও পরামর্শ দানের জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্যে থেকে কিংবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্য হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যকরীতে অংশ নিতে পারবেন, তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে ভোট দান করতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা অনুযায়ী স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধনীতে কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়, কোনো ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। ওই সংশোধনের পক্ষে 294 জন সংসদে ভোট দেন কিন্তু বিরোধিতা করেননি। সংসদের 2 ঘন্টা 5 মিনিট স্থায়ী অধিবেশনে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করে 3 জন বিরোধী এবং একজন স্বতন্ত্র সদস্য ওয়াকআউট করেন। এরা হলেন জাসদের আব্দুল্লাহ সরকার, আব্দুস সাত্তার মঈনুদ্দিন আহমেদ ও স্বতন্ত্র সংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতর রহমান খান আগেই সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোনো প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বান জানান। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় লীগের জনাব আতর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালিককে অনুরোধ করেন, কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। পরে কণ্ঠ ভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়। তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদের জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠ ভোটে পাশ হয়। এখানে একটি বিষয় বিশেষ প্রাণিধানযোগ্য, যদিও বিলটি সংশোধনে বিনা বিধায় পাশ হয়, তবে গণতন্ত্রের বিকল্প একনায়কতন্ত্র প্রশ্নে আওয়ামী লীগের মধ্যেও দ্বিমত পরিলক্ষিত হয়। পরে জেনারেল ওসমানী ও জনাব ব্যারিস্টার মইনুল হোসেন একদলীয় শাসন ব্যবস্থার বিরোধিতা করে তাদের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন। আওয়ামী লীগের প্রবীণ গণতন্ত্রী মনা নেতৃবৃন্দ শেখ মুজিবের এই পদক্ষেপে ভীষণ অসন্তুষ্ট হন। বাকশাল গঠনের পর দেশের রাজনৈতিক অবস্থার কথা ভেবে তারা চিন্তিত হয়ে পড়েন। বাংলাদেশ গণতন্ত্রকে হত্যা করার জন্য অন্য কেউই দায়ী নন, স্বয়ং শেখ মুজিবই হত্যা করেছিলেন গণতন্ত্রকে। দেশে একনায়কতন্ত্রের বিরুদ্ধে চাপা অসন্তোষ সৃষ্টি হয়। বাকশাল গঠনের দিন অনেকেই বলেছেন শেখ মুজিব নিজেই আওয়ামী লীগের নীতি আদর্শ বিসর্জন দিয়ে দিলেন স্বীয় স্বার্থে। বাকশালের জগদ্দল পাথর বাংলাদেশের মানুষের বুকের উপর এভাবেই চেপে বসলো। এ পাথরকে উপড়ে না ফেলা পর্যন্ত মানুষের নিস্তার নেই। এ সম্পর্কে বিদেশি কি প্রতিক্রিয়া হয়েছিল তা বোঝবার জন্য পাঠকদের কাছে বিদেশি পত্র-পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদন তুলে ধরা হলো। লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফের 1975 সালের 27 জানুয়ারি সংখ্যায় পিটার গিল মুজিব একনায়কতন্ত্র কায়েম করেছেন শিরোনামে লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তার দেশের পার্লামেন্টারি গণতন্ত্রের শেষ চিহ্নটুকু লাথি মেরে ফেলে দিয়েছেন। গত শনিবার ঢাকায় পার্লামেন্টের 1 ঘন্টা স্থায়ী অধিবেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতার জেরে শেখ মুজিবকে প্রেসিডেন্ট ঘোষণা করেছে এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য তাকে ক্ষমতা অর্পণ করেছে। অনেকটা নিঃসন্দেহে বলা চলে গণতন্ত্রের কবর দেওয়া হয়েছে। জবাবে সরকার প্রস্তাব পাশ করলো যে এই ব্যাপারে কোনো বিতর্ক চলবে না। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে 9 মাস গৃহযুদ্ধের পর বিধ্বস্ত কিন্তু গর্বিত স্বাধীন বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিব এমপিদের বলেছিলেন যে পার্লামেন্টারি গণতন্ত্র ছিল ঔপনিবেশিক শাসনের অবদান, কিন্তু বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নে ব্রিটিশ বিশেষজ্ঞরাই সাহায্য করেছিলেন।
এহেন পদক্ষেপের বিরুদ্ধে ঢাকায় সমালোচনা বোধগম্য কারণেই চাপা রয়েছে। কিন্তু ৩১৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্টের ৮ জন বিরোধী দলীয় সদস্যদের ৫ জনই এর প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন। আওয়ামী লীগের ১১ জন সদস্য ভোট দিতে আসেননি। তাদের মধ্যে ছিলেন স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের গেরিলা বাহিনীর নায়ক এবং প্রাক্তন মন্ত্রী জেনারেল M.A.G. ওসমানী। শেখ মুজিব ১৯৮০ সাল পর্যন্ত বাংলাদেশের স্বেচ্ছাচারিতার সঙ্গে শাসন করতে পারবেন। নতুন শাসনতন্ত্র ১৯৭৩ সালে নির্বাচিত জাতীয় পার্লামেন্টের মেয়াদও ১৯৮০ সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তবে পার্লামেন্ট বছরে মাত্র দুবার অল্প সময়ের জন্য বসবে। ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও কাউন্সিল অফ মিনিস্টার্স এর মাধ্যমে সরকার পরিচালিত হবে। সৈয়দ নজরুল ইসলাম এবং মনসুর আলীকে যথাক্রমে ভাইস প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেছেন স্বয়ং প্রেসিডেন্ট। একদলীয় শাসন সৃষ্টির ফলে দুর্নীতি দূর না হয়ে বরং বাড়তে থাকে, কেননা উদ্ধত আওয়ামী লীগদের চেক করতে পারবেন একমাত্র প্রেসিডেন্ট, আর তিনি থাকবেন অতিরিক্ত কাজের চাপে সর্বদাই ব্যস্ত। সরকার বিরোধীরা যতই আত্মগোপন করতে বাধ্য হবে, ততই গ্রাম বাংলার চরমপন্থী গেরিলা এবং লুটতরাজকারীদের দৌরাত্ম্য বাড়তে থাকবে। ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ এর ১৯৭৫ সালের ১৪ মার্চের সংখ্যায় হার্টি স্টক উইল লেখেন, আরেকটি এদেশীয় গণতন্ত্রকে ধ্বংস করা হলো। আরো একবার অর্থনৈতিক উন্নয়নের নামে গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় দেয়া হয়েছে। ব্রিটিশ শাসনের অবসানের পর এই দ্বিতীয়বার বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অনুপযোগী বিবেচিত হয়েছে। ফিল্ড মার্শাল আইয়ুব খানের বিদেহী আত্মা নিশ্চয়ই স্মিত হাস্যে মৃদুস্বরে বলছে, আমি তোমাদের বলেছিলাম ... এখানে তাই দেয়া। ১৯৫৮ সালের আইয়ুব কর্তৃক ক্ষমতা জবরদখল গণতন্ত্র বিরোধী ছিল। তিনি নেতৃত্বের অভাব লক্ষ্য করেছিলেন এবং জাতীয় জীবনে যোগ্য ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক শূন্যতা পূরণ করার জন্য এগিয়ে এসেছিলেন। ১৯৭৫ সালের সেই পটভূমি আদৌ নেই। শেখ আগেও বাংলাদেশের একমাত্র মুখ্য নেতা ছিলেন, এখনো আছেন। যে সময় তিনি আইয়ুবের রূপে পরিগ্রহ করেন, তখন গণতন্ত্র এমন কাটছাট হয়ে গেল যে তার ক্ষমতার অভাব ছিল একথা তিনি আদৌ বলতে পারতেন না। আইয়ুবের মতো সেনাবাহিনীকে রাজনীতিতে জড়িত না করলেও সদ্য গঠিত একমাত্র জাতীয় দলে কয়েকজন সামরিক চাইকে কোয়াপ্ট করে নেয়ার কৌশল গ্রহণ করেন তিনি। দ্বিতীয় বিপ্লবের আগেও প্রশাসনিক ব্যবস্থায় সশস্ত্র বাহিনীকে ঠ্যাঙ্গারে বাহিনী হিসেবে প্রয়োগ করার ক্ষমতার অধিকারী ছিল শেখ মুজিব। কেননা সামরিক বাহিনীর কায়দায় গঠিত এবং মুজিবের ব্যক্তিগত বাহিনী বলে সাধারণভাবে পরিচিত রক্ষী বাহিনীকে বরাবরই অপ্রীতিকর কার্য সম্পাদনে নিয়োজিত করা হতো নির্বিচারে। দাঙ্গা বিক্ষোভ দমন করা এবং সন্ত্রাসবাদী এবং বিদ্রোহীদের মোকাবিলা করা এগুলোও ছিল রক্ষী বাহিনীর কাজ। নীতি প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন একচ্ছত্র ক্ষমতা গ্রহণের মামুলি অজুহাত মাত্র। আইয়ুব ও মুজিবের ক্ষমতা দখলে পার্থক্য রয়েছে। আইয়ুব ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে কয়েকজন জাদ্রেল, পাচারকারী এবং কালোবাজারিকে পাকড়াও করেছিলেন। এতে সারা পাকিস্তানে বৈদ্যুতিক প্রতিক্রিয়া হয়েছিল, গোটা দেশে চালের দামও কমে গিয়েছিল। ফলে অবশ্য দুর্নীতি আবার দেখা দেয়, এমনকি আইয়ুবের আত্মীয় স্বজনরাও এতে জড়িয়ে পড়ে। কোন কোন দেশে ব্যক্তি স্বাধীনতা বিরোধী শাসন পদ্ধতি অধিকতর কার্যদক্ষতা অর্জন করেছে, কিন্তু বাংলাদেশে তা সম্ভব হবে কিনা গভীর সন্দেহ রয়েছে। রাজনৈতিক দিক দিয়ে বাংলাদেশের নতুন শাসন পদ্ধতি সবকিছু প্রেসিডেন্টের হাতে অতিরিক্ত মাত্রার কেন্দ্রীভূত করে চলেছে। সুকার্ণ পাশ্চাত্য সাহায্যকারী দেশগুলোকে তীব্র ভর্ৎসনা করেছিলেন। ইলেকট্রেস্ট্রেট উইকলি অফ ইন্ডিয়ার সাথে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শেখও অনুরূপভাবে পশ্চিমা জগতের সংবাদপত্রগুলোকে ঘা মেরেছেন। বাংলাদেশ ধসে পড়বে, বিদেশি পত্রিকার এই ধরনের ভবিষ্যৎবাণী সম্পর্কে তার অভিমত জানতে চাইলে শেখ জবাব দেন, তাদের গোল্লায় যেতে বলে দিন, আমার শাসন নয়, তাদের বুদ্ধিমত্তা ধসে পড়বে। পাশ্চাত্যের সংবাদপত্রগুলি শুধু সমালোচনা করেছে আর উপদেশ দিচ্ছে। ১৯৭১ সালে তারা এই একই কাজই করেছিল, এখনো আবার করছে। এই উক্তিগুলো কৌতূহলজনক, কেননা মুক্তি সংগ্রামের সময় বিদেশি সংবাদপত্রের ভূমিকা বাংলাদেশে এখনো পর্যন্ত প্রশংসাই করে এসেছে। ২৪শে ফেব্রুয়ারি ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির এক আদেশ বলে দেশে একটি মাত্র রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করেন এবং নিজেকে দলীয় চেয়ারম্যান ঘোষণা করেন। ঘোষণার ৩ নং আদেশে বলা হয়, রাষ্ট্রপতির অন্য কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে অবলুপ্ত আওয়ামী লীগের দলীয় সকল সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী সবাই বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য বলে গণ্য হবেন। মুজাফফরনগর এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি সামগ্রিকভাবে বাকশালে যোগদান করেন। সংসদে বিরোধী দলীয় ৮ জন সদস্যদের মধ্যে ৪ জন বাকশালে যোগদান করেন।
প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খানও বাকশালে যোগদান করেন। সুবিধাবাদী চরিত্র এবং রাজনৈতিক এক নজিরবিহীন দৃষ্টি স্থাপন করেন। 2রা জুন 1975 সালে বাকশালে যোগদানের জন্য শেখ মুজিবের কাছে 9 জন সম্পাদক আবেদন পেশ করেন। তারা হলেন বাংলাদেশ অবজারভারের সম্পাদক ওবায়দুল হক, জনাব নুরুল ইসলাম পাটোয়ারি, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বজলুর রহমান, মর্নিং নিউজের সম্পাদক জনাব শামসুল হুদা, বাসস এর প্রধান সম্পাদক জাওয়াদুল করিম, মার্চ টাইমস ও বাংলার বাণীর নির্বাহী সম্পাদক শহীদুল হক, দৈনিক ইত্তেফাকের সম্পাদক জনাব আনোয়ার হোসেন মঞ্জু এবং বিপিআই সম্পাদক জনাব মিজানুর রহমান। 6 জুন 75 সালে সাংগঠনিক কাঠামো ঘোষণাতন্ত্র করা হয়। তাতে দলে মহাসচিবে মনোনীত হন মনসুর আলী, সচিব হন জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাক। ওই দিন বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে 115 জনের নাম ঘোষণা করা হয়। তাতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধানরা, বিডিআর মহাপরিচালক, রক্ষী বাহিনীর পরিচালক, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব প্রমুখকে অন্তর্ভুক্ত করা হয়। দলে কার্যনির্বাহী পরিষদে থাকেন 1 নম্বর শেখ মুজিবুর রহমান, 2 সৈয়দ নজরুল ইসলাম, 3 মনসুর আলী, 4 খন্দকার মোস্তাক আহমেদ, 5 আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, 6 আব্দুল মালিক উকিল, 7 অধ্যাপক ইউসুফ আলী, 8 মনোরঞ্জন ধর, 9 মহিউদ্দিন আহমেদ, 10 গাজী গোলাম মোস্তফা, 11 জিল্লুর রহমান, 12 শেখ ফজলুল হক মনি, 13 আব্দুর রাজ্জাক। কেন্দ্রীয় কমিটিতে থাকেন 1 শেখ মুজিবুর রহমান, 2 সৈয়দ নজরুল ইসলাম, 3 মনসুর আলী, 4 আব্দুল মালিক উকিল, 5 খন্দকার মোস্তাক আহমেদ, 6 কামরুজ্জামান, 7 মাহমুদ উল্লাহ, 8 আব্দুস সামাদ আজাদ, 9 ইউসুফ আলী, 10 ফরিদ হোসেন মজুমদার, 11 ডক্টর কামাল হোসেন, 12 সোহরাব হোসেন, 13 আব্দুল মান্নান, 14 আব্দুর রব সেরনিয়াবাদ, 15 মনোরঞ্জন ধর, আব্দুল মতিন, 17 আসাদুজ্জামান, 18 কোরবান আলী, 19 ডক্টর আজিজুর রহমান মল্লিক, 20 ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী, 21 তোফায়েল আহমেদ, 22 শাহ মোয়াজ্জেম হোসেন, 23 আব্দুল মোমেন তালুকদার, 24 দেওয়ান ফরিদ গাজী, 25 অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, 26 তাহির উদ্দিন ঠাকুর, 27 মুসলিম উদ্দিন খান, 28 মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জু, 29 এ.কে.এম ওবায়দুর রহমান, 30 ডক্টর ক্ষিতীশ চন্দ্র মন্ডল, 31 রিয়াজউদ্দিন আহমেদ সহ আরো প্রমুখ। একই ঘোষণায় বাকশালের 5টি অঙ্গ সংগঠনও গঠন করে। সেগুলো হচ্ছে জাতীয় কৃষক লীগ, শ্রমিক লীগ, জাতীয় মহিলা লীগ, জাতীয় যুবলীগ ও জাতীয় ছাত্রলীগ। এগুলোর সাধারণ সম্পাদক মনোনীত হন যথাক্রমে ফণী ভূষণ মজুমদার, অধ্যাপক ইউসুফ আলী, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ সহ প্রমুখ। 1975 সালের আগে আইনজীবীরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অনেক বিষয়ে রায় দেন। সরকার কর্তৃক বেআইনিভাবে আটককৃত অনেক রাজবন্দীকে তারা মুক্তিও দিয়েছিলেন সরকারের ইচ্ছার বিরুদ্ধে। রক্ষী বাহিনীর অসামাজিক বেআইনি কার্যকলাপ সম্পর্কে আইনজীবীরা বিশেষভাবে সমালোচনা করতে থাকেন। কোন একটি কেসের ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দানকালে বলে দেশে প্রচলিত সব আইন ও প্রচলিত বিধি লঙ্ঘন করে জাতীয় রক্ষী বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করে রক্ষী বাহিনী কোন আইনের ভিত্তিতে তাদের কার্যকলাপ জারি রেখেছে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ব্যাপারে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ এর জানুয়ারিতে 10 তারিখের 1975 সালের 10 তারিখে প্রকাশিত প্রতিবেদন মুজিবস প্রাইভেট আর্মি এর প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছে। আইনজীবীদের সরকার বিরোধী কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে শেখ মুজিব আইন বিভাগের স্বাধীনতা ছিনিয়ে নেবার জন্য আদেশ জারি করেন। 1975 সালের জানুয়ারি মাসে তার অধ্যাদেশে বলা হয়, দেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকগণ দেশের প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগ করা হবে। প্রেসিডেন্টের আদেশ ক্রমে যে কোনো বিচারককে তার পদ থেকে অব্যাহতি দেওয়া যাবে তার খারাপ ব্যবহার কিংবা অযোগ্যতার কারণে। ফলে আইন বিভাগের সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রধানের ক্রিয়ানকে পরিণত করা হয়। 1975 সালের 21শে জুন রাষ্ট্রপতির আদেশক্রমে সারা বাংলাদেশকে 61 জেলায় বিভক্ত করা হয়। 16 জুলাই শেখ মুজিব 61 জন জেলার গভর্নরের নাম ঘোষণা করেন। তাদের 1 সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসনের সর্বময় অধিকর্তা হয়ে বসবেন, সেটাই ছিল সরকারি সিদ্ধান্ত। 61 জনের মাঝে 40 জনই ছিলেন আওয়ামী লীগের নেতারা, বাকি 27 জন ছিলেন বাছাই করা সাংসদ। জাতীয় সংসদের মধ্য থেকে বাছাই করে নেওয়া সংসদ সদস্য বৃন্দ নিয়োজিত গভর্নরদের মধ্যে 7 জন ছিলেন প্রাক্তন সিএসপি অফিসার, 6 জন ছিলেন প্রাক্তন ইপিসিএস অফিসার, কাদের সিদ্দিকী সেনাবাহিনীর একজন কর্নেল এবং পার্বত্য চট্টগ্রাম থেকে 2 জন উপজাতীয় নেতা। এই 61 জন গভর্নরদের বিশেষ রাজনৈতিক প্রশিক্ষণ দেবার ব্যবস্থা গ্রহণ করা হয়। প্ল্যান অনুযায়ী 16 আগস্ট 1975 সালের প্রশিক্ষণ শেষে যার যার জেলায় গিয়ে তাদের দায়িত্বভার গ্রহণ করেন। তাদের প্রত্যেকের অধীনে দেওয়া হবে জাতীয় রক্ষী বাহিনীর অর্ধেক ব্যাটালিয়ন। তারা সরাসরিভাবে শুধুমাত্র প্রেসিডেন্টের কাছে জবাবদিহি থাকবেন।
রক্ষী বাহিনীর সংখ্যা বাড়িয়ে 1980 সালের মধ্যে প্রতি গভর্নরের অধীনে একটি পূর্ণাঙ্গ রক্ষী বাহিনী ব্যাটালিয়ন নিয়োগ করা হবে বলে ঠিক করা হয়েছিল। এই সমস্ত গভর্নরদের অধীনে রক্ষী বাহিনী নিয়োগ করার মূল উদ্দেশ্য ছিল তাদের অধীনস্থ জেলায় বাকশাল বিরোধীদের সমূলে নির্মূল করে মুজিব ও তার পারিবারিক শাসন বংশানুক্রমে বাংলাদেশের মাটিতে পাকাপোক্ত করে প্রতিষ্ঠিত করা এবং অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশকে ভারতের পদানতে একটি করদ রাজ্যে পরিণত করা। জাতীয় গোয়েন্দা বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয় সন্দেহভাজন ব্যক্তিদের লিস্ট তৈরি করার সাহায্য করতে। অর্থনৈতিক সংকট, হতাশা, শেখ মুজিবের ভারত তোষণ নীতি এবং দুর্নীতিপরায়ণ অত্যাচারী সরকার সম্পর্কে জনগণের নেতিবাচক মনোভাব, আইন শৃঙ্খলা ক্ষেত্রে চরম নৈরাজ্য সবকিছু মিলিয়ে দেশে যে অচলাবস্থার সৃষ্টি হয় তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন তখনকার সবকটি প্রকাশ্য এবং গোপন রাজনৈতিক দল। আওয়ামী লীগ বাকশালী স্বৈরশাসনের বিরুদ্ধে অগ্রণী ভূমিকায় এগিয়ে আসেন বাংলাদেশের শ্রেষ্ঠ মজলুম জননেতা মাওলানা ভাসানী। দেশের সাধারণ গণমানুষের মুক্তির স্বপ্ন চিরজীবন দেখেছেন মাওলানা ভাসানী। মার্কসীয় দর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মুক্তি আসতে পারে এটা সম্পূর্ণভাবে মাওলানা ভাসানী কখনোই মেনে নেন। বৈজ্ঞানিক ও বৈপ্লবিক রাষ্ট্রীয় চেতনায় বাস্তবায়িত করে মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তি এনে রাষ্ট্রীয় দুঃশাসনের অবসান করতে চেয়েছিলেন তিনি। তার রাজনৈতিক চিন্তার ব্যাখ্যায় তিনি সর্বদা স্রষ্টা এবং সৃষ্টির হকের কথা বলতেন। এই সমস্ত কিছু নতুন কথা নয়। ইউরোপীয় রাজনৈতিক দর্শন, খ্রিস্টিয়ানো সোশ্যালিজম ও আঞ্চলিক সাম্যবাদ, ইউরো কমিউনিজমের মধ্যে একই ভাবধারা বিরাজমান। ইন্দোনেশিয়ার সুকার্ণ চেয়েছিলেন ধর্ম, জাতীয়তাবাদ এবং কমিউনিজমকে একত্রীকরণের মাধ্যমে নাসাকাম কায়েম করতে। পরে কমিউনিজমদের বাদ দিয়ে সেই জায়গায় সোশ্যালিজম গ্রহণ করে তিনি স্থাপন করেন নাসাসোস। মাওলানা ভাসানী চেয়েছিলেন ধর্ম এবং সমাজতন্ত্রের সমন্বয় কায়েম করতে হুকুমতে রব্বানিয়া। 1971 সালে ভারতের নজরবন্দি হিসেবে মাওলানা ভাসানী সার্বক্ষণিক সঙ্গী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সাইফুল ইসলাম যখন শেষ বিদায় নিয়ে দেশে ফিরেছিলেন তখন মাওলানা ভাসানী তাকে বলেছিলেন, চাইছিলাম লন্ডনে যাব, প্রবাসী সরকার গঠন করব, কিন্তু কুটুম বাড়ি বেড়াইয়া গেলাম, অনেক বড় স্বপ্ন দেখার দায়িত্ব কাঁধে নিয়ে আমার সাথে আসছিলাম। স্বপ্ন আমারও ছিল, বাংলার দুঃখী গরিব মানুষের মুক্তির স্বপ্ন। সেটা পাইতে হইলে আরো একটা লড়াই করিতে হইবে। এত রক্ত ঝরাইলো কিন্তু দেশের মানুষ তো মুক্তি পাইব না। আধা স্বাধীনতা নিয়ে দেশে ফিরলে আবার লাগাইব খটাখটি, তাই ভাবতাছি। হুজুর কথা ঠিক, কিন্তু সে লড়াই তো বাইরের দুশ্মনের সাথে সরাসরি নয়, দেশের মধ্যেই সেই লড়াই ঘরে ঘরে। সেই দেশের জন্যই আরো কঠিন, আরো হিংসার মনটা পোক্ত কইরা নিয়ে যাইতে হইব। 71-এর বিচক্ষণ নেতা তার অন্তর্দৃষ্টিতে ভবিষ্যতে যে অবস্থা দেখেছিলেন ঠিক সে অবস্থা পর্যায়ক্রমে সৃষ্টি করেছিল মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ বাকশালী চক্র বাংলার মাটিতে স্বৈরশাসনের একনায়কতন্ত্র কায়েম করে স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে জনগণকে মুক্তি দেবার সংগ্রামে অগ্রণী ভূমিকা গ্রহণ করে অকুতোভয় মাওলানা ভাসানী 1971 সালে জনাব সাইফুল ইসলামের কাছে তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যে ইঙ্গিত দিয়েছিলেন ঠিক সেই দায়িত্বই আন্তরিকভাবে পালন করেন। দেশের ও জনগণের স্বার্থের প্রশ্নে আপোষহীন ছিলেন মাওলানা। না ভারতের প্রতি দুর্বলতা, না পাকিস্তানের প্রতি পায়রবি। প্রয়োজনে চৈনক নীতির তিরস্কার, মার্কিন নীতির অবিশ্বাস, সোভিয়েতদের সমালোচক, এই হলো সিংহপুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী বাকশাল বিরোধী আন্দোলনকালে বিভিন্ন বিরোধী দলগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছি। তাদের দলীয় অবস্থা, আন্দোলনের স্বরূপ, দলীয় নীতি এবং কার্যপ্রণালীর সাফল্য, ব্যর্থতা, দলীয় দ্বন্দ্ব এবং বিচ্ছিন্ন তৎপরতা প্রভৃতি বিষয়ে তাদের প্রতি জনসমর্থন সম্পর্কে অনেক কিছুই জানতে পারা যাবে এই আলোচনার মাধ্যমে। গোড়া থেকেই আওয়ামী বাকশালের বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী, কিন্তু তার সেই বিরোধিতার আগুন সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়ে জাতিকে সংগঠিত করতে পারেনি তার দল। 71-এর সংগ্রামের পরিপ্রেক্ষিতে ভাসানী ন্যাপের দলীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে। স্বাধীনতার পর ভেঙে পড়া সেই দলকে আবার গড়ে তোলার কঠিন দায়িত্ব গ্রহণ করার মতো অবস্থা ছিল না মাওলানা ভাসানীর। বার্ধক্যের জরা এবং ভগ্ন স্বাস্থ্যই ছিল এর প্রধান কারণ। আওয়ামী বাকশালের দুঃশাসনের বিরোধিতা করেছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। আওয়ামী লীগের ভেতর থেকে জন্ম হয়েছিল জাসদের। 60-এর দশকের প্রথম থেকেই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একাংশ দাবি জানায় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই কায়েম করতে হবে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। জনাব সিরাজুল ইসলাম খানই ছিলেন এ দাবির মূল প্রবক্তা। জনাব আসান, আব্দুর রব, শাহজাহান সিরাজ 1970 সাল নির্বাচনের পর থেকেই জনগণের মধ্যে এ দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেন এবং এ দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। এই গ্রুপ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় সংসদ অধিবেশন বাতিল করে 1 মার্চ 1971 সালের বাংলাদেশের স্বাধীন বলে দাবি তোলেন। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রসিদ্ধ বটতলায় জনাব রব সর্বপ্রথম
স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এর পরদিনই এক সভায় শেখ মুজিবের উপস্থিতিতে হঠাৎ করে জনাব সিরাজ স্বাধীন বাংলাদেশ সম্পর্কে এক ঘোষণাপত্র পাঠ করেন। রব সিরাজ গ্রুপ মনে করেন ইয়াহিয়া সরকারের সাথে শেখ মুজিবের আলোচনার ফলে জনগণের বিপ্লবী চেতনা নিস্তেজ হয়ে পড়েছিল। তাই তারা শেখ মুজিবকে সব আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ জানান। 1972 সালের জুলাই মাসে প্রকাশিত ছাত্রলীগের ঘোষণাপত্র এর সাক্ষ্য দেয়। ঘোষণাপত্রটি প্রকাশ করেছিলেন জনাব মোহাম্মদ ইকরামুল হক, ছাত্রলীগের প্রচার সম্পাদক। যুদ্ধকালে তারা জনাব তাজউদ্দিনের নেতৃত্বে গঠিত প্রবাসী সরকারের প্রতি আস্থা প্রদর্শন না করে জনাব তাজউদ্দিনকে একটি বিপ্লবী সরকার গ্রহণ করার পরামর্শ দেন ও তাদের কথা মেনে নেবার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। ফলে জনাব তাজউদ্দিনের সাথে তাদের মতপার্থক্য দেখা দেয়। জনাব তাজউদ্দিন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। যুদ্ধ শুরু হওয়ার আগে আন্দোলনের সময় শেখ মুজিবের উপর এই গ্রুপের প্রচন্ড প্রভাব ছিল। শেখ মুজিবের অনুপস্থিতিতে তাজউদ্দিন যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, তখন তারা বুঝতে পারলেন প্রবাসী সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করলে তারা তাদের প্রভাব এবং ক্ষমতা দুটোই হারাবেন। তাই তারা পরবর্তীকালে ভারতীয় সরকার ও গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল ওবান সিং এর সহায়তায় তাজউদ্দিন সরকারের আওতার বাইরে মুজিব বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর সার্বিক কর্তৃত্ব ছিল তাদের হাতে। ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং অস্ত্র শস্ত্র দিয়ে এই বিশেষ বাহিনী গড়ে তুলতে ভারত সরকার সাহায্য প্রদান করেন। যদিও মুজিবের ফিরে আসার পর তার প্রাধান্যই বজায় রাখার জন্য আপাত দৃষ্টিতে এই বাহিনী গঠন করা হয়েছে বলে জনগণ মনে করেন। কিন্তু রব সিরাজ গ্রুপ মুজিব পূজায় কতটুকু বিশ্বাস রাখেন সেটা ছিল একটা বড় প্রশ্ন। স্বাধীনতা উত্তরকালে 1972 সালে ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের মাঝে ভাঙন সৃষ্টি করেন সর্বদা পর্দার অন্তরালে থাকা নেপথ্যের নায়ক জনাব সিরাজুল আলম খান। বিদ্রোহী গ্রুপগুলোর সমন্বয়ে 31 অক্টোবর 1972 সালে মেজর জলিলকে প্রেসিডেন্ট এবং জনাব রবকে সাধারণ সম্পাদক করে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ। এর রাজনৈতিক দলের মূল তাত্ত্বিক গুরু হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব সিরাজুল আলম খান। জাসদের অভিমত ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন জাতির মুক্তির সংগ্রামের রূপ নিচ্ছিল, ঠিক তখনই তাকে বন্ধ করে দেওয়া হয় চক্রান্তের মাধ্যমে। স্বাধীনতা সংগ্রামকাল থেকে জাসদ নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরোধিতা করে আসছিলেন বলে তারা দাবি করেন। তাদের সেই প্রতিরোধ সংগ্রামের পরিসমাপ্তি ঘটে 1975 সালের 15 আগস্টের পট পরিবর্তনের পর। তারা দাবি করেন জনগণের 8% সমর্থন পুষ্ট আওয়ামী লীগের জাতীয় সম্পদের 85% লুট করে নিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে। জাসদের 1973 সালের ঘোষণাপত্রের দ্রষ্টব্য ছিল এটি। জাসদ নিজেকে সত্যিকারের সর্বহারাদের নিয়ে গঠিত বাংলাদেশ কমিউনিস্ট লীগ BCL এর গণসংগঠক হিসেবে দাবি করে। বাংলাদেশের কমিউনিস্ট লীগ গঠন করে জনাব সিরাজুল আলম খান। এটি ছিল একটি গোপন সংগঠন। যুদ্ধকালীন সময় থেকে জাসদের জন্ম পর্যন্ত প্রতিটি ব্যাপারে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মুখ্য ভূমিকা পালন করে। 1975 সালে সরকারি আদেশে বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ কমিউনিস্ট লীগ কর্তৃক গণকণ্ঠ নামে একটি জনপ্রিয় পত্রিকা নিয়মিত প্রকাশিত হতে থাকে। অতি পরিচিত এবং বিখ্যাত প্রগতিশীল কবি আল মাহমুদ সেন পত্রিকাটির সম্পাদক। 20 জানুয়ারি 1974 সাল জাসদ, বাংলাদেশ কমিউনিস্ট লীগ এবং জাতীয় শ্রমিক লীগ জাসদপন্থী যুক্তভাবে বাংলাদেশের উপর মার্কিন, রুশ এবং ভারতের অর্থনৈতিক রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করে এক হরতালের ডাক দেয়। হরতালের সময় নেতারা শিক্ষক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানান। তাছাড়া বাংলাদেশের সর্বপরিসরে দুর্নীতি, বিশেষ জরুরি আইন, সরকার স্বজনপ্রীতি এবং বিশেষভাবে আওয়ামী সমর্থকদের মধ্যে মারপিট লাইসেন্স বিতরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দেশব্যাপী সেদিন পূর্ণ হরতাল পালিত হয়। 17 মার্চের মধ্যে সরকার তাদের দাবি না মানলে তারা ঘেরাওয়ের হুমকি দেন। 17 মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে, পুলিশ ঘেরাও ভঙ্গ করে। পুলিশের গুলিতে 3 জন নিহত এবং 14 জন গুরুতরভাবে আহত হন। মেজর জলিল, জনাব রব এবং আরো 40 জন জাসদ কর্মী আহত অবস্থায় বন্দী হন। জনাব সিরাজুল ইসলাম চৌধুরী জাসদ সম্পর্কে তার স্বাধীনতার স্পৃহা, সাম্যের ভয় গ্রন্থে লেখেন, মুসলিম লীগের ঘর ভেঙে একদা আওয়ামী লীগ বের হয়ে এসেছিল। অনেকটা সেই পদ্ধতিতেই আওয়ামী লীগ ভেঙে বের হয়ে এসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এরা নিজেদেরকে বলেছে র্যাডিক্যাল চরমপন্থী। তাদের তরুণ এবং বিরাট কর্মী বাহিনী যে সমাজতন্ত্রের ডাকেই এই দলে এসে যোগ দিয়েছিল তাতে সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু নেতৃত্বে যারা ছিলেন তারা মনে হয় সমাজতন্ত্রী ছিলেন না, আওয়ামী লীগরাই ছিলেন আসলে। তাদের ইচ্ছা ছিল শেখ মুজিবকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবেন, কিন্তু শেখ মুজিব তারা অবস্থান ছেড়ে বিপ্লবী হতে রাজি হননি। ফলে এরা এগিয়ে গেছেন নিজেদের পথে। এদের দলের নামের সঙ্গে জাতীয় এর যোগ্য আপত্তিক ঘটনা বলে মনে হয় না। এরাও জাতীয়তাবাদী ছিলেন, নিজেদের শ্রেণীগত স্বার্থই দেখছিলেন, কিন্তু শ্রেণী সংগ্রামের আওয়াজ দিয়েছেন যাদের লোক জড়সড় করা যায়, নায়ক হওয়া যায় নতুন প্রজন্মের এবং নতুন বাংলাদেশের।
সরকার চার খলিফার মাধ্যমে প্রথমে মুজিব বাহিনী, পরে খলিফাদের মূল ব্যক্তিত্ব জনাব সিরাজুল আলম খানের প্রচেষ্টায় জাসদ সৃষ্টি হওয়া বিশেষভাবে উপকৃত হয়। শুধু শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং রয়ের প্রধান জেনারেল ওবান সিং এর সাথেই জনাব সিরাজুল ইসলাম খানের বিশেষ সম্পর্ক ছিল তা নয়, সমগ্র সংগ্রামকালে 1971 সালে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ শ্রী জয়প্রকাশ নারায়ণের সাথেও জনাব সিরাজুল আলমের খানের ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। 1971 সালে জনাব সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্র নেতারা দিল্লিতে গিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে তাজউদ্দিনের বিরোধিতা করে তাদের নেতৃত্বে মুজিব বাহিনী গঠন করার প্রস্তাব পাশ করলে ভারত সরকার প্রধান শ্রীমতী ইন্দিরা গান্ধী ও প্রধান জেনারেল ওবান সিং তাদের সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন মূলত দুটো সুদূর প্রসারী কারণে। প্রথমত, স্বাধীনতার পর বাংলাদেশের প্রগতিশীল শক্তিসমূহের বিরুদ্ধে এদের গুটি হিসেবে ব্যবহার করার জন্য। দ্বিতীয়ত, এ বাহিনীর মাধ্যমে মুজিব ও তার সরকারকে সম্পূর্ণভাবে ভারতীয় সরকারের উপর নির্ভরশীল করে তুলে শেখ মুজিবকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে। অনেকের মতে জাসদকে আওয়ামী লীগের বিকল্প হিসেবে গড়ে তোলা হয়েছিল ভারতের ক্ষমতা বলয়ের একাংশের সমর্থন ও মদদেই। জাসদের মূল্যায়ন বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষিতে যেভাবেই করা হোক না কেন, একটি সত্যকে কোনো ঐতিহাসিকই অস্বীকার করতে পারবে না। স্বৈরাচারী নির্যাতনের হাত থেকে জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করার জন্য জাসদের ডাকে হাজার হাজার নিবেদিত প্রাণ কর্মী আত্মাহুতি দিয়েছিলেন। নেতারা কে কি ভেবেছিলেন সেটা নিশ্চয়ই গবেষণার বিষয়, তবে কর্মীদের নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্যে ছিল না কোনো খাদ, কোনো অলসতা। মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে তাদের বিরচিত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বর্তমান এবং ভবিষ্যতের প্রতিটি প্রজন্ম। তাদের রক্ত প্রেরণা যোগাবে প্রতিটি বাংলাদেশের দেশপ্রেমিককে তাদের ভবিষ্যৎ সংগ্রামে। তাদের সাফল্য ও ব্যর্থতার সঠিক মূল্যায়নের মাঝে খুঁজে পাওয়া যাবে ভবিষ্যতের সঠিক দিক নির্দেশনা। আওয়ামী লীগ বাকশালী শাসনের বিরোধিতা করেছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লেনিনবাদী বিসিপিএল। স্বাধীনতা যুদ্ধের সময় পিকিংপন্থী 5টি কমিউনিস্ট গ্রুপ একত্রিত হয়ে যে বিপ্লবী সমন্বয় কমিটি কলকাতায় গঠন করেছিল, তাদের এই 4টি গ্রুপের ঐক্যের মাধ্যমে স্বাধীনতার পর সৃষ্টি হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, লেনিনবাদী। এই পার্টিতে যোগ দেয় কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি, পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, লেনিনবাদী, খুলনার কিছু কমিউনিস্ট কর্মী জনাব হাসান মারুফ ও ডক্টর সাইদুল তাহারের নেতৃত্বে, 4 জনাব নাসিম খানের নেতৃত্বে কিছু সংখ্যক কমিউনিস্ট। এই দলের নেতারা মনে করেন পূর্ব বাংলায় কমিউনিস্টরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকায় স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের পক্ষে নেতৃত্ব দান করা সম্ভব হয়নি। তাই তারা কমিউনিস্ট ঐক্য গঠন করে অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করার আহ্বান জানান। একটি ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গড়ে তুলুন শিরোনামে একটি ইস্তেহারের মাধ্যমে বাংলাদেশ কমিউনিস্ট সংহতি কেন্দ্রে এই আহ্বান ঘোষণা করেন 1972 সালের ফেব্রুয়ারি মাসে। এরই ফলে গঠন করা হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, লেনিনবাদী বিসিপিএল। এই পার্টি প্রকাশ্য এবং একই সাথে গোপন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। বিসিপিএল বাংলাদেশের বিপ্লবী ছাত্র ইউনিয়নের নামে একটি ছাত্র ফ্রন্ট গঠন করে। শ্রমিকদের সংগঠিত করার জন্য গঠন করা হয় বাংলা শ্রমিক ফেডারেশন। পরবর্তীকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লেনিনবাদী দল তাদের প্রকাশ্য রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস পার্টি ইউপিপি গঠন করে। 1974 সালের 21শে ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারের মাধ্যমে জনাব নাসিম আলী খান এই রাজনৈতিক দলের ঘোষণা করেন। বিসিএল এর রাজনৈতিক দর্শনের সাথে বিসিপিএল এর দর্শনের মিল পাওয়া যায়। দুটো দলের মতোই বাংলাদেশ জাতীয় বিপ্লব অসম্পূর্ণ থেকে যায় 1971 সালে, যেহেতু স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব চলে গিয়েছিল বুর্জোয়াদের হাতে। দু দলই অভিমত পোষণ করে সোভিয়েত রাশিয়া একটি সংশোধনবাদী দেশ এবং রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শোষণের নাগপাশে আবদ্ধ করা। ভারতকে ও দুটো দলই সম্প্রসারণবাদী শক্তি হিসেবে চিহ্নিত করে, কিন্তু দুটো দলই ভারতের নকশাল আন্দোলনের সমালোচনা করে এবং আন্দোলনকে শৃঙ্খলাহীন হঠকারিতা বলে আখ্যায়িত করে। বিসির তুলনায় তাদের গণসংগঠন, শ্রমিক এবং ছাত্র সংগঠন অনেক দুর্বল ছিল, ফলে দেশব্যাপী তাদের আবেদনও ছিল কম, অঞ্চল ভিত্তিক। যদিও বিসিপিএল এর বেশিরভাগ নীতি আদর্শের সাথে মিল ছিল, দেবেন শিকদার এবং আবুল বাশারের নেতৃত্বে গঠিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি মূল সমন্বয় কমিটির অপর একটি দলের। তবুও সামান্য কয়েকটি বিষয়ে মতপার্থক্যের ফলে এ দলটি বিসিপিএল এর সাথে ঐক্য স্থাপন করা থেকে বিরত থাকে। এ ব্যাপারে বিসিপিএল নেতৃবৃন্দের অভিমত ছিল কিছুটা নমনীয়। এ ব্যাপারে বিশদভাবে জানতে হলে পাঠকদের 1972 সালের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আবেদন নামে সলিডারিটি সেন্টার অব বাংলাদেশ কমিউনিস্ট কর্তৃক প্রকাশিত ইস্তেহারটি এবং বিপ্লবী পার্টি গড়ে তুলে বিসিপিএল কর্তৃক প্রকাশিত ইস্তেহার দুটি পড়তে হবে। শিকদার বাশার গ্রুপের পার্টিকে পড়ে বাংলা কমিউনিস্ট পার্টি বলা হয়।
এই দলও প্রকাশ্য এবং গোপন রাজনীতির পাশাপাশি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এ দলের নিজস্ব ছাত্র শ্রমিক সংগঠন গঠন করেন নেতৃবৃন্দ। কৌশলগত কারণে এ দলটি সংসদীয় গণতন্ত্রের অংশগ্রহণের পক্ষে মত দেয়। বিসিপিএল এবং বিসিপি দুটো দলেই প্রকাশ্যে গণসংগঠন এবং পার্টি সেল গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করে। এদের ছাড়া আরো 4টি রাজনৈতিক সংগঠন শুধুমাত্র তাদের গোপন পার্টি সেল এবং গোপন সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাদের তৎপরতা চালাতে থাকে। এই 4টি দলের দুটো দলই হচ্ছে ইসিপিএমএল থেকে বেরিয়ে আসা কমিউনিস্টদের নিয়ে গঠিত। তৃতীয় দলটি ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসা একটি অংশ। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসা শিকদার বাসারও গঠন করেছিল বিসিপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। চতুর্থ দলটি ছিল এই সমস্ত দলগুলোর অংশ থেকে সম্পূর্ণ আলাদাভাবে গড়ে ওঠা সর্বহারা পার্টি, পূর্ব বাংলার সর্বহারা পার্টি। বিপ্লবী নেতা সিরাজ শিকদারের নেতৃত্বে গঠিত হয় পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন। এই আন্দোলন থেকেই পরে গড়ে ওঠে সর্বহারা পার্টি। 1975 সালে মুজিব সরকারের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এই পার্টির নেতৃত্ব দেন। এ দলের নেতৃত্বে মওজুদ ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত ছাত্রবৃন্দ, যার ফলে তাদের বিপ্লবী সম্পর্কীয় গবেষণা এবং প্রচারণা অন্যান্য পার্টিগুলোর চেয়ে ছিল ভিন্নতর এবং অধিক কার্যকরী। লাল ঝান্ডা এবং সংবাদ বুলেটিন ছাড়াও এ পার্টি নিয়মিতভাবে তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক সংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ে প্রচুর লিখিত দলিল প্রকাশ করত। বেশিরভাগ দলিলগুলো জীবিত অবস্থায় ছিল সিরাজ শিকদারের নিজ হাতে লেখা। তাদের যোগাযোগ ব্যবস্থা ছিল সুবিন্যস্ত এবং পাচার মাধ্যম ছিল অতি উত্তম। দেশের যে কোনো প্রান্তে তাদের প্রকাশিত দলিলপত্র পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত। সর্বহারা পার্টি অন্যান্য প্রগতিশীল এবং বিপ্লবী পার্টিগুলোর সাথে একমত পোষণ করে স্বাধীনতা সংগ্রামকে তড়িঘড়ি করে শেষ করে আওয়ামী লীগের ক্ষমতায় আসীন হওয়া বাংলাদেশের বিপ্লব অসম্পূর্ণ থেকে যায়। আওয়ামী লীগ সরকারকে তারা ভারতের পুতুল সরকার বলে অভিহিত করেন। পার্টির প্রকাশনায় প্রচারিত হয় স্বাধীনতার পর ভারতের সহায়তায় ক্ষমতা বসে আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাট করে ভারতীয় নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনাকেই সহায়তা করতে থাকে। সর্বহারা পার্টি মনে করে রক্ষী বাহিনীর সৃষ্টির মাধ্যমে ভারতের অবস্থানকেই বিকল্প প্রথায় বাংলাদেশের স্বার্থ বজায় রাখার উদ্দেশ্যে তাদের সামরিক অবস্থানকেই অটুট রাখে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীন মার্কিন ও রুশ সাম্রাজ্যবাদের শোষণের হুমকির সম্মুখীন বলেও সর্বহারা পার্টি জনগণকে হুঁশিয়ারি করে দেয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমকে আহ্বানকে সর্বহারা পার্টি ট্রটস্কাইট পন্থী হঠকারিতা বলে আখ্যায়িত করে। কারণ জাতীয় বিপ্লব সম্পন্ন করার আগে সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব নয় বলে পার্টির তাত্ত্বিকরা অভিমত প্রকাশ করেন। তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের পক্ষে জাতীয় বিপ্লব সম্পূর্ণ করা অসম্ভব করা তারা চারিত্রিকভাবে জাতীয় বুর্জোয়াদের প্রতিনিধি নয়। তারা হলো সাম্রাজ্যবাদ এবং সম্প্রসারণবাদের দালাল এবং মুৎসুদ্দি শ্রেণীর প্রতিনিধি। সর্বহারা পার্টির মতে বাংলাদেশের অসম্পূর্ণ বিপ্লবকে ধাপে ধাপে চূড়ান্ত বিজয় থেকে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব হচ্ছে সর্বহারা শ্রেণীর রাজনৈতিক নেতৃত্ব। বিপ্লবকে এগিয়ে নেবার জন্য সর্বহারা পার্টি কৃষক, শ্রমিক, নিপীড়িত জনতা, বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায় গোষ্ঠীর ক্রমান্বয়ে গড়ে তোলে একটি জাতীয় মুক্তিফ্রন্ট নামে একটি গণসংগঠন। সর্বহারা পার্টির তাত্ত্বিকরা মনে করেন, যেহেতু বাংলাদেশ 3 দিক ভারত বেষ্টিত, সেক্ষেত্রে বিপ্লবের জন্য বাইরের কোনো সাহায্য পাওয়া হবে অতি দুষ্কর। তাই বিপ্লবীদের নিজস্ব শক্তির উপরে মূলত নির্ভরশীল থাকতে হবে। সিরাজ শিকদারের গতিশীল নেতৃত্বে এবং সর্বহারা পার্টির বিপ্লবী কার্যক্রম মুজিব সরকারের ত্রাসের মাধ্যমে সৃষ্টি হয়। অসীম সাহসিকতার সাথে সর্বহারা পার্টির সদস্যরা একের পর এক অভিযান চালিয়ে সরকার এবং তার বিভিন্ন বাহিনীকে নাজেহাল করে তুলতে সমর্থ হয় অতি অল্প সময়ে। তাদের সাফল্যে দেশ জুড়ে সাড়া পাওয়া যায়। তরুণ সমাজের কাছে পার্টির ভাবমূর্তি বেড়ে যায়। ফলে তাদের আবেদনে সাড়া দিয়ে দলে দলে জনগণের বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজন সর্বহারা পার্টিতে যোগ দিতে শুরু করে। পার্টির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। এত অল্প সময়ে এ ধরনের জনপ্রিয়তা বাংলাদেশ কোন রাজনৈতিক দলের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। জাসদের চেয়েও ক্রমান্বয়ে সর্বহারা পার্টি বেশি জনসমর্থন লাভ করতে সমর্থ হয়। 1973 সালের 2 ডিসেম্বর এক বিবৃতিতে মাধ্যমে মুসলিম জনতা মাওলানা ভাসানী সর্বহারা পার্টিকে সমর্থন জানান এবং সিরাজ শিকদারকে অভিনন্দন জানান। 1975 সালের 2 জানুয়ারি শেখ মুজিবের নির্দেশে রক্ষী বাহিনীর শেরেবাংলা নগরের ক্যাম্পে বন্দী অবস্থায় অকথ্য নির্যাতনের পর বীর মুক্তিযোদ্ধা সর্বহারা পার্টির শীর্ষ নেতা জনাব সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে দৈনিক সংগ্রামে 5 জুন 1992 সালে প্রকাশিত প্রতিবেদনটি পাঠকদের সামনে তুলে ধরা হলো। এ থেকে সিরাজ শিকদারের হত্যা নেপথ্য কাহিনী সম্পর্কে জানা যায় তা নয়।
সর্বহারা পার্টির তৎকালীন কার্যকলাপ এবং মুজিব স্বৈরশাসনের আমলের সার্বিক জাতীয় পরিস্থিতির সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল রাজ্জাক, তোফায়েল, নাসিম সহ 7 জন আসামি, সিরাজ শিকদার হত্যা মামলা দায়ের। স্টাফ রিপোর্টার রিপোর্টটি ছিল পূর্ব বাংলার সর্বহারা পার্টির নেতা জনাব সিরাজ শিকদারকে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল ও মোহাম্মদ নাসিম সহ 7 জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিরাজ শিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন 1 সাবেক পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমেদ, 2 আব্দুর রাজ্জাক এমপি, 3 তোফায়েল আহমেদ এমপি, 4 সাবেক আইজি পুলিশ E.A. চৌধুরী, 5 সাবেক রক্ষী বাহিনী মহাপরিচালক বর্তমানে সুইডেন বাংলাদেশের রাষ্ট্রদূত কর্নেল অবসরপ্রাপ্ত নুরুজ্জামান, 7 মোহাম্মদ নাসিম এমপি গ। আসামিদের বিরুদ্ধে 302 এবং 109 নং ধারার অভিযোগ আনা হয়েছে। মামলার আর্জিত বলায় বিশিষ্ট প্রকৌশলী নিহত সিরাজ শিকদার ছিলেন একজন আজাদি পাগল, মুক্ত বিবেকের অধিকারী ও স্বাধীনচেতা বীর মুক্তিযোদ্ধা। তিনি তার জীবদ্দশায় নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে প্রথমে শ্রমিক সংগঠন মুক্তিযুদ্ধ পরিচালনা এবং পরবর্তীতে পূর্ব বাংলার সর্বহারা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করে কাজ করতে থাকেন। বলা হয়, আসামিরা মরহুম শেখ মুজিবের সহযোগ ও অধীনস্থ কর্মী থেকে শেখ মুজিবের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও গোপন সলা পরামর্শে অংশগ্রহণ করতেন এবং 1 থেকে 6 নং আসামি তৎকালীন সময় সরকারের উচ্চ পদে থেকে অন্যান্য ঘনিষ্ঠ সহযোগীদের সাথে শেখ মুজিবের সিরাজ শিকদার হত্যার নীল নকশা অংশগ্রহণ করেন। তারা এ লক্ষ্যে সর্বহারা পার্টির বিভিন্ন কর্মীকে হত্যা, গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করতে থাকেন। সিরাজ শিকদারকে গ্রেফতার এবং হত্যার বিবরণ দিয়ে আর্জিতে বলা হয়, মরহুম শেখ মুজিব এবং উল্লেখিত আসামিরা তাদের অন্য সহযোগীদের সহচার্যে সর্বহারা পার্টির মধ্যে সরকারের চর নিয়োগ করেন। এদের মধ্যে E.A. চৌধুরীর একজন নিকট আত্মীয়কে চর হিসেবে নিয়োগ করা হয়। আর্জিতে আরো বলা হয়, প্রথম দর্শনে শেখ মুজিব সিরাজ শিকদারকে গালিগালাজ শুরু করেন। সিরাজ এর প্রতিবাদ করলে শেখ মুজিব সহ উপস্থিত সকলে তার উপর ঝাঁপিয়ে পড়েন। সিরাজের সে অবস্থায় শেখ মুজিবের পুত্র কর্তৃক সাধিত ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম, ভারতীয় সেবা দাসত্ব না করার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শেখ মুজিবের কাছে দাবি জানালে শেখ মুজিব আরো উত্তেজিত হয়ে ওঠেন। সে সময় 1 নং আসামি মাহবুব উদ্দিন তার রিভলভারের বাট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ শিকদারের মাটিতে লুটিয়ে পড়েন। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ শিকদারের হাতে লাগে। ওই সময় সকল আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিল ঘুষি লাথি মারতে থাকে, তাকে অজ্ঞান করে ফেলে। এরপর শেখ মুজিব মনসুর আলী এবং 2 থেকে 7 নং আসামি সিরাজ শিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং 1 নং আসামিকে নির্দেশ দেন। 1 নং আসামি মাহবুব উদ্দিন আহমদ আসামিদের সাথে বন্দী সিরাজ শিকদারকে শেরেবাংলা নগর রক্ষী বাহিনীর সদর দপ্তরে নিয়ে যায়। এরপর তার উপর আরো নির্যাতন চালানো হয়। অবশেষে 2রা জানুয়ারি আসামিদের উপস্থিতিতে রাত 11টার দিকে রক্ষী বাহিনীর সদর দপ্তরে সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। পরে 1 নং আসামির সাথে বিশেষ স্কোয়াড সদস্যগণ পূর্ব পরিকল্পনামতো বন্দী অবস্থায় নিহত সিরাজ শিকদারের লাশ সাভারের তালবাগ এলাকায় হয়ে সাভার থানায় নিয়ে যায় এবং সাভার থানা পুলিশ পরের দিন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। কিন্তু সরকারি ঘোষণা বলা হয়, বন্দী অবস্থা থেকে পালিয়ে যাবার চেষ্টা করে পুলিশ এনকাউন্টারে সিরাজ শিকদার নিহত হন। আর্জিতে উল্লেখ করা হয় যে সিরাজ শিকদারকে হত্যার পর তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় কোথায় আজ সিরাজ শিকদার এই দাম্ভক্তি উচ্চারণের মাধ্যমে তার জিঘাংসার বহিঃপ্রকাশ ঘটান। বিলম্বে হামলা দায়ের করার কারণ সম্পর্কে বলা হয়, ঘটনার সাথে সিরাজের পিতা মরহুম আব্দুর রাজ্জাক মামলা দায়ের করতে চান, কিন্তু তৎকালীন স্বৈরাচারী শাসন ও রক্ষী বাহিনীর সন্ত্রাসের ভয়ে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। শাসকদের সন্ত্রাসের মুখে মামলা মোকদ্দমা দায়ের করা যায়নি। অস্বাভাবিক অবনতি, ক্ষমতা থাকায় একনায়ক তত্ত্ব, ফ্যাসিবাদ দলের ক্ষমতার দাপটে, ভয়ভীতি ও স্বতন্ত্রতায় দীর্ঘ 17 বছর এই বীর মুক্তিযোদ্ধা জননেতার বিচার নীরবে কেঁদে ফিরেছে। ওই অবস্থায় মরহুমের পরিবার এবং সহকর্মীদের পক্ষ থেকে এজাহার ও মামলা দায়ের ক্ষুদ্রতম সাহসও কারো ছিল না এবং এখনো নেই। আদি নিচে সিরাজ শিকদারের আদর্শের এক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে এই আর্জি পেশ করেন। এই আর্জির প্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম দরখাস্তখানা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। বাদী
মামলার পক্ষে পেশ করেন অ্যাডভোকেট ফরমানুল্লাহ খান। তাকে সহায়তা করেন জনাব মোহাম্মদ আফজাল হুসাইন। এভাবে চরম নিষ্ঠুরতায় পার্টি নেতা সিরাজ শিকদার হত্যার পর অন্তর্দ্বন্দ্ব ও নিহতের কোন্দলের ফলে এবং সরকারি নিষ্পেষণের সরবরাহ পার্টি সংগঠন দুর্বল হয়ে পড়ে। পার্টিতে ভাঙন দেখা দেয়। জাতীয় পরিসরে পার্টির প্রভাব এবং কর্মকাণ্ড এবং শক্তি ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যমহীন হয়ে নিস্তেজ হয়ে পড়ে। সাম্যবাদী দল সাম্রাজ্যবাদ সম্পর্কে বিসিপিএল এবং বিসিপি এর অবস্থানের তীব্র সমালোচনা করে বিসিপিএল এবং বিসিপি আওয়ামী লীগ সরকার ভারতের উপর নির্ভরশীল দাবি করলে সাম্যবাদী দল এ বক্তব্যের সমালোচনা শুরু করে বলে, আওয়ামী লীগ সরকার ভারতের পুতুল সরকার। তাকে ভারতের উপর নির্ভরশীল বলা মানেই হচ্ছে তার সপক্ষে বক্তব্য রাখা। সরবরাহ পার্টির সমালোচনা করে সাম্যবাদী দল বক্তব্য দেয়, সাম্যবাদী দল সরবরাহ পার্টিকে একটি হঠকারী গ্রুপ বলেই মনে করে। সরবরাহ পার্টি বাংলাদেশ এবং ভারতের দ্বন্দ্বকে প্রাধান্য দেওয়ার সাম্যবাদী দল সরবরাহ পার্টিকে তাত্ত্বিক দিক দিয়ে ভুল এবং দুর্বল বলে দাবি তোলে। সাম্যবাদী দলের তত্ত্ব অনুযায়ী স্বাধীনতার উত্তর বাংলাদেশের সমাজতন্ত্রের পক্ষ এবং বিপক্ষ শক্তিগুলোর দ্বারাই দ্বন্দ্বিত। একইভাবে জাসদ সম্পর্কে সাম্যবাদী দলের অভিমত ছিল, আওয়ামী লীগের মধ্য থেকে বেরিয়ে আসা তরুণ নেতাদের সমন্বয়ে ভারতের এই সংগঠন গড়ে তোলায় সাহায্য করে। মুজিব ও তার অনুগতদের নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ভারত জাসদ গঠনে মদত যোগায়। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল থেকে বেশিরভাগ কর্মীকে বের করে এনে জনাব তোহা এবং শরদিন্দু দস্তিদার সাম্যবাদী দল গঠন করলেও জনাব আব্দুল হক পার্টির নাম পরিবর্তন না করার প্রশ্নে অটল থেকে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল বা ইপিসিপি নামে একটি গ্রুপের নেতৃত্ব দিতে থাকে। এই গ্রুপটি বাংলাদেশের অভ্যুদয়কে অস্বীকার করে। স্বাধীনতা সংগ্রামে ভারতীয় আগ্রাসন বলে ইপিসিপি আখ্যায়িত করে। জনযুদ্ধের মাধ্যমে আগ্রাসী শক্তির কবল থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করার লাইন গ্রহণ করে ইপিসিপি এমএল এই দল তাদের নাম না বদলামে সরকারি নির্যাতনের প্রধান লক্ষ্যে পরিণত হয়। গ্রুপের বেশিরভাগ সদস্যই মারা যায়, নতুবা কারাবন্দী হয়। উপরের পর্যালোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে ওঠে, স্বাধীনতার উত্তরকালে প্রবীণ নেতৃত্বের চেয়ে নবীনরাই সংগ্রামের অভূতপূর্ব গতিশীলতা সৃষ্টি করে। তার যখন জনসমর্থন পেয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত, তখন পুরো নেতৃত্ব তাত্ত্বিক কচকচানি নিয়ে ব্যস্ত থাকে। নিজেদের দেউলিয়াপনা প্রকাশ করে গণবিচ্ছিন্ন হয়ে পড়েন। তাদের দেউলিয়াপনা নেতৃত্বের লোভ, ভাববাদী, তাত্ত্বিক চর্চা, সন্দেহপ্রবণ, একে অপরের প্রতি অবিশ্বাস প্রভৃতি কারণেই স্বাধীনতা সংগ্রামে তারা উল্লেখযোগ্য বা আশানুরূপ অবদান রাখতে ব্যর্থ হন। ফলে ক্রমশ তারা জনগণের থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। নবীন প্রজন্মে তাদের উপর আস্থা হারিয়ে ফেলে। তাদের নেতাদের অনেকের ব্যক্তিগত ত্যাগ স্বীকারের উজ্জ্বল দৃষ্টান্ত থাকলেও এটাই বাস্তব সত্য হিসেবে প্রতিষ্ঠিত। তাদের ব্যর্থতা সাফল্যের চেয়ে অনেক বেশি, সেটাও আজ প্রমাণিত। অতীতে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন সত্যিকারের মুক্তির জন্য পরিস্থিতিকে এগিয়ে নিয়ে গেছে, তখন নেতাদের ভ্রান্ত ও নেতিবাচক ভূমিকার ফলেই ঈপ্সিত লক্ষ্য জনগণ অর্জন করতে ব্যর্থ হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ তাদের সেই নিঃস্বার্থ ত্যাগ এবং প্রচন্ড সাহসের ইতিহাস, তাদের সেই বীরত্ব এবং ত্যাগের ফলেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের এবং মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠিত হলো না স্বাধীন বাংলাদেশে। অথচ তখনকার নেতৃত্ব যদি তাদের বিশ্বাস করে তাদের দুর্বার কর্মক্ষমতা এবং আত্মত্যাগ অঙ্গীকারকে সমাজ পরিবর্তনের সংগ্রামে কাজে লাগাতে চাইতেন, তবে তারা নিশ্চয়ই হয়তো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। কিন্তু তেমনটি হয়নি। সেখানকার সরকার যে শুধু মুক্তিযোদ্ধাদের আশ্বাসই করেছিল তা নয়, তাদের উপর চালানো হলো নির্যাতনের স্টিম রোলার। একটি সশস্ত্র সংগ্রামের বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ, নবচেতনের জন্ম নিল একটি জাতি। কিন্তু মাত্র স্বল্প সময়ের ব্যবধানে জাতির ভাগ্যে নেমে এলো চরম বিপর্যয়। দরিদ্র, হতাশা, নৈরাজ্য, নীতিহীনতা, আদর্শের অবক্ষয় এবং মুক্তি সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের উপর অবজ্ঞা এবং লাঞ্ছনা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দেশের সমস্ত জনগণের ব্যবস্থা কায়েম হলো না। জাতীয় পর্যায়ে বিএমএল এবং শাসকের দল ক্রমেই দেশের কর্ণধার হয়ে বসল। মুক্তিযোদ্ধাদের নিহত করার হুকুম মোতাবেক সমস্ত অস্ত্র জমা নেবার পর 2-3 দিনের নোটিশে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি মুক্তিযোদ্ধার হাতে 50 টাকা করে পথ খরচা দিয়ে খোদা হাফেজ জানায় আওয়ামী লীগ সরকার।
সরকার অঙ্গীকার করলো মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেওয়া হবে। যারা এই সার্টিফিকেট পাবে তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করবে সরকার। পরবর্তীকালে এই সার্টিফিকেট সেক্টর কমান্ডারের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ না করে সরকার সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসন এবং আওয়ামী লীগের এমপি ও নেতাদের মাধ্যমে বিলি করা হয় তাদের পছন্দের লোকদের মাঝে। যদিও তাদের অধিকাংশের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। যুদ্ধাপরাধী এবং দালালদের সাধারণ ক্ষমতা ঘোষণার মাধ্যমে মাফ করে দেয় আওয়ামী লীগ সরকার। ফলে অনেক রাজাকার, আলবদর, আলশামস বিহীন বাহিনীর সদস্যরা নির্ভয়ে বুক ফুলিয়ে সার্টিফিকেট দেখিয়ে মুক্তিযোদ্ধা বনে ঘুরে বেড়াতে থাকে সমাজের সর্বত্র। দেশদ্রোহী এবং স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগ সরকার ক্ষমা করেছিল মহত্বের কারণে নয়, বরং অভিন্ন শ্রেণী স্বার্থে। প্রকৃত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তাদের মদত হাসিল করে নিজেদের হাত শক্তিশালী করতে। যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় 2 লাখ, কিন্তু 12 থেকে 20 লাখ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে, অর্থাৎ প্রতি ডজন মুক্তিযোদ্ধাদের মাঝে 11 জনই ভুয়া। অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে পুনর্বাসিত করার জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, কিন্তু দেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে প্রকৃত সমস্যা কি এবং স্বীকৃতি পাবার আগেই তা হারিয়ে যায়। যুদ্ধ শেষ হবার পরপরই মুক্তিযোদ্ধাদের হাত থেকে হাতিয়ার নিয়ে নিলেও সরকার যুদ্ধকালীন সময়ে ভারতীয় সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে মুজিব বাহিনী গঠন করা হয়েছিল তাদের নিরস্ত্র করা থেকে বিরত থাকে। উপরন্তু আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ওই বাহিনীর সদস্যরা স্বাধীনতার পর মুহূর্ত থেকে লুটতরাজ, ডাকাতি, রাহাজানি, হত্যা, লাইসেন্স পারমিট বাজিতে মেতে ওঠে। ভারতীয় মরওয়ারিদের সাথে হাত মিলিয়ে চোরাচালানেও তারা লিপ্ত হয়। কালোবাজারি এবং মুজিবদারিদের এরাই প্রোটেকশন দিয়ে রাখে। পর্ব 6 এই মুহূর্তে শেষ হলো। পর্ব 7 খুব শীঘ্রই আপনাদের মাঝে প্রকাশ করা হবে। ধন্যবাদ।